গুড ইভিনিং। তোমরা সবাই ভালো আছো আশা করি। আমরা এখনই ক্লাস শুরু করবো কিছুক্ষণের মধ্যেই। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি সহ 7 জন পার্টিসিপেন্ট দেখছি। তো আমরা গত ক্লাসে জিএলএস এস্টিমেশন টেকনিক কিভাবে অ্যাপ্লাই করতে হয়, হেটারোস্কেডাস্টিসিটি যখন থাকে সেই কেসে আমরা দেখেছি। তো আমরা এটা বলেছিলাম যে অ্যারো টার্ম যদি অটো কোরিলেটেড হয় সেক্ষেত্রেও জিএলএস অ্যাপ্লাই করতে হয়। আমরা আজকে এই অটো কোরিলেশনের কেসটা নিয়ে আমরা ডিল করব যে যখন ডেটার মধ্যে অটো কোরিলেশন থাকে তখন কিভাবে আমরা জিএলএস টেকনিক অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করব। তার আগে আমাদের একটু আইডিয়া দেই যে অটো কোরিলেশনটা কি জিনিস, অটো কোরিলেশনটা কিভাবে আসতে পারে ডেটার মধ্যে। তো আমরা যে এরর সংক্রান্ত যে অ্যাসাম্পশন গুলো বলেছি, আমরা বলেছি যে তিনটা অ্যাসাম্পশন মূল ওএলএস এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। একটা হলো এররের মিনটা 0, দুই নম্বর হচ্ছে এররের যে ভ্যারিয়েন্স প্রত্যেক অবজারভেশনস এর জন্য সেই ভ্যারিয়েন্স গুলো এক এক অবজারভেশনের ক্ষেত্রে এক এক রকম হয় যখন হেটারোস্কেডাস্টিসিটি থাকে ডেটার মধ্যে, যেটা আমরা গত ক্লাসে আমরা ডিল করেছি। তো আজকে আমরা অটো কোরিলেশন সম্পর্কে দেখব। অটো কোরিলেশন এটা অনেকটা কোরিলেশনের মতো। অটো মানে হচ্ছে নিজের সাথে নিজের কোরিলেশন, আর কোরিলেশন দিয়ে আমরা সাধারণত একটা চলকের সাথে অন্য চলকের যে সম্পর্কের মাত্রা সেটাকে আমরা মেজার করি। অটো কোরিলেশন হচ্ছে একই চলকের নিজের সাথে নিজের সম্পর্ক মেজার করা। এটা করা হয় সাধারণত টাইম সিরিজ ভেরিয়েবলের ক্ষেত্রে। টাইম সিরিজ যে ভেরিয়েবল গুলো আছে, আমরা বিভিন্ন টাইম পিরিয়ডে একটা চলকের নিজের সাথে নিজের সম্পর্ক আছে কিনা সেটাকে আমরা এক্সামিন করার চেষ্টা করি এই অটো কোরিলেশনের মাধ্যমে। তো আমরা এখানে এই অটো কোরিলেশনটা অ্যাপ্লাই করব এররের ক্ষেত্রে। যদি এররের একটা এরর টার্ম, একটা অবজারভেশনের এরর টার্ম যদি অন্য একটা অবজারভেশনের এরর টার্মের সাথে সম্পর্কিত হয় তখন আমরা বলি যে অটো কোরিলেশন আছে। এবং যখন ডেটার মধ্যে অটো কোরিলেশন থাকে তখন এরর কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স যেটা আছে, যেটা ওএলএস এর ক্ষেত্রে হয়ে থাকে স্কেলার আইডেন্টিটি, অর্থাৎ ডায়াগোনালটা 1 হয় বা সিগমা স্কয়ার হয়। যখন নন স্কেলার হয়ে যায় এই কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা, অর্থাৎ ডায়াগোনাল গুলো যদি একই মানের না হয় যেটা আমরা হেটারোস্কেডাস্টিসিটি বলি, আর যদি ডায়াগোনালের বাইরে যে মানগুলো আছে যেটাকে অফ ডায়াগোনাল এলিমেন্টস বলা হয়, সেগুলো যদি নন জিরো হয় তখন আমরা বলি যেটার মধ্যে অটো কোরিলেশন আছে। তাহলে এটা হলো অটো কোরিলেশনের চিহ্নিত করার উপায় যে এরর টার্মে যে এরর কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স বা এরর টার্মে যে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স সেটার অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো ইন্ডিকেট করে একটা এররের সাথে অন্য এররের সম্পর্ক আছে কিনা, এক অবজারভেশন এররের সাথে অন্য অবজারভেশন এররের কোনো সম্পর্ক আছে কিনা। যদি থাকে, যদি নট জিরো হয় তাহলে আমরা বলি যে সেটার মধ্যে অটো কোরিলেশন আছে। কেমন? তো এই অটো কোরিলেশন যখন থাকে যেটার মধ্যে, তখন আমরা যে ইফেক্টটা লক্ষ্য করি সেটা হলো যে একটা অবজারভেশনের যে এরর টার্ম সাধারণত মনে করা হয় যে প্রথম অবজারভেশনের এরর শুধুমাত্র প্রথম অবজারভেশনকে প্রভাবিত করে এবং এই প্রভাবটা হচ্ছে ইমিডিয়েট প্রভাব। অর্থাৎ আজকে যদি আমরা একটা ডেভিয়েশন লক্ষ্য করি আমাদের রিগ্রেশন লাইন থেকে, বা একটা এরর লক্ষ্য করি, আমরা এটাকে শক বলা যায় অনেক সময়, একটা শক যদি আমরা অবজার্ভ করি যেটার মধ্যে, তাহলে এটার ইফেক্টটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে বা ওয়াই এর উপরে ইমিডিয়েটলি পড়বে। এখানে কোনো একটা লেন্দি পিরিয়ড বা অনেক সময় ধরে সেটা পড়বে না। কিন্তু যখন অটো কোরিলেশন থাকে তখন একটা অবজারভেশনের যে এররের যে প্রভাব পড়ে ডেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে, সেটা তাৎক্ষণিকভাবে পড়ে, ইমিডিয়েটলি পড়ে, এটা একটা দীর্ঘ সময় ধরে পড়ে। এইজন্য এই ধরনের মডেলগুলোকে বলা হয় ডাইনামিক মডেল। অর্থাৎ ওভার টাইম the effect of error term is felt on the y variable. এই জন্য এটাকে ডাইনামিক মডেল বলা হয়। এই সকল মডেলে অটো কোরিলেশন থাকে। এই মডেলের যে ফর্মটা যেভাবে আইডেন্টিফাই করা হয় সেটা হলো রিগ্রেশন মডেলটা একই রকম প্রথমে, কিন্তু এরর টার্ম একটু ভিন্ন হয়। আমাদের যে মডেলটা হলো আমাদের এখানে যে আমাদের y equal to x beta plus e, যেহেতু এখানে আমরা বিভিন্ন অবজারভেশনের এররগুলোর মাঝে আমরা কম্পেয়ার করি, সেই কারণে এই মডেলটাকে একেবারে ম্যাট্রিক্স ফর্মে না লিখে অবজারভেশন আকারে লেখার চেষ্টা করা হয়। যে ওয়াইটি অবজারভেশনসটা
y টি অবজারভেশনটা এই ফর্মুলা xt মানে হচ্ছে আমাদের t পিরিয়ডে x এর মানগুলো, কেমন? আর বিটাটা হলো প্যারামিটার থেকে আমরা এই ফর্মে লিখি t ইকুয়াল টু টাইম পিরিয়ড, সেটা এটাকে এই ফর্মে লেখার উদ্দেশ্য হলো মানে এখানে আমরা ইটি একটা ইটিটা ইটি যেটা আছে সেটাকে বিশেষ নিয়ম মেনে চলে অটো কোরিলেশনের ক্ষেত্রে, কেমন? আমরা এটাকে বলি ব্লকওয়্যার উইথ y ইটি ইকুয়াল টু ইটিটা অটো কোরিলেট হচ্ছে, অর্থাৎ ইটিটা অন্য ইটিকে প্রভাবিত করে বা অন্য ইটি দ্বারা প্রভাবিত হয়। তো আমরা যেভাবে প্রভাবিত হয় সেটাকে আমরা এই ফর্মে লিখি নো হচ্ছে একটা কোএফিশিয়েন্ট t minus 1 plus bt. এটাকে বলা হয় ফার্স্ট স্যার সিগমা স্কোয়ার এটা নিচে, এটা কি সিগমা স্কোয়ার নিচেরটা? স্যার ভি ভি এই ভিটা স্যার হোয়াইট এটা কি লিখেছেন স্যার? হোয়াইট নয়েজ টার্ম আমরা এই অটো কোরিলেশন মডেলটাকে যেভাবে উপস্থাপন করলাম এখানে দেখো একটা মূল মডেল আছে, এখানে আমাদের একটা মূল মডেলটা যেটা আমরা এস্টিমেট করতে চাই y ইকুয়াল টু x বিটা প্লাস et এটা আমরা এস্টিমেট করতে চাই। এটা আমরা ম্যাট্রিক্স ফর্মে না লিখে আমরা t সাপোজ কি দিয়ে লিখেছি, যেহেতু যখন আমরা অটো কোরিলেশন নিয়ে কাজ করি তখন আমাদেরকে প্রত্যেকটা অবজারভেশনের এররগুলো কম্পেয়ার করতে হয়, যে কারণে ম্যাট্রিক্স ফর্মে যখন লেখা হয় তখন অনেক কিছু আনক্লিয়ার থাকে, এই কারণে আমরা এটাকে প্রত্যেকটা t অবজারভেশনস এর জন্য মডেলটাকে আমরা লিখেছি। y equal to xt p plus et এটাকে একটু ভেঙে লিখলে এভাবে লিখতে পারো y equal to
β1 প্লাস β2 x2 প্লাস β3 x3 প্লাস 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 et কেমন এভাবে লিখে দেব এটা একটু সংক্ষেপে লিখেছি আমরা y xt β মানে x1 β1 প্লাস x2 β2 প্লাস প্লাস xk βk প্লাস et কেমন এটা আমাদের মূল মডেলটা যেটাকে আমরা এস্টিমেট করতে চাই আর এই মডেলে যে এরর টার্ম আছে সেই এরর সংক্রান্ত যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের উপর নির্ভর করে যে এটার এস্টিমেশন প্রসিজারটা কেমন হবে এস্টিমেশন টেকনিকটা কেমন হবে তো এখানে এরর টার্মটার বৈশিষ্ট্য হলো যে এই এররটা প্রিভিয়াস এররের উপর ডিপেন্ড করে কেমন রোটা হচ্ছে আমাদের কি মাত্রায় ডিপেন্ড করে কেমন ডিপেন্ডেন্সির যে ডিগ্রি অফ ডিপেন্ডেন্সি এটাকে বলছি আমরা রো বলছি অটো কোরিলেশন কোএফিশিয়েন্ট এটা বলছেন ইটি অনেকটা বিটার মতো প্যারামিটার মতো y1 বিটার মাধ্যমে x এর উপর নির্ভর করে ইটিটাও ইটি -1 এর উপর নির্ভর করে টু দ্য প্যারামিটার রো প্লাস একটা এরর টার্ম আছে একেবারে 100% নির্ভর করে না কিছুটা এরর টার্ম থাকে এখানে যেখানে এরর থাকে y টা x এর উপর নির্ভর করে x ছাড়া অন্য বিষয়ের উপর নির্ভর করে ঠিক এখানেও ঠিক তাই ইটিটা প্রিভিয়াস এরর উপর নির্ভর করে এবং আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে যেটা আমরা ভিটি দিয়ে লিখছি ভিটিটা এক ধরনের এরর ভিটিটা হচ্ছে আমাদের এই যে আমাদের এরর টার্ম যেটা আছে এররের যে মডেল আছে সেই এরর মডেলের র্যান্ডম টার্ম এটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের কি অরিজিনাল মডেল যেটাকে আমরা এস্টিমেট করতে চাই সেটা এরর টার্ম তো এখানে দুটো এরর টার্ম আছে এই অটো কোরিলেশন মডেলে একটা হচ্ছে অরিজিনাল মডেলের এরর টার্ম আর একটা হচ্ছে আমাদের যে এরর মডেল যেটা আছে ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন এরর মডেল যেটা আছে সেটার একটা এরর টার্ম আছে একটা হচ্ছে ইটি মূল মডেলে আর একটা হচ্ছে ভিটি এরর মডেলে কেমন দুটো এরর টার্ম আছে দুটো এররের বৈশিষ্ট্য দুরকম এই এরর টার্ম যেটা সেটাকে বলছি অটো কোরিলেটেড কারণ ভিটিটা প্রিভিয়াস এররের উপর ডিপেন্ড করে কিন্তু এই ভিটিটা প্রিভিয়াস এররের উপর ডিপেন্ড করে না ভিটিটা কারণ ভিটির মিন জিরো একটা ভিটির সাথে ভিটির কোনো সম্পর্ক নাই এবং ভিটি ভ্যারিয়েন্সটা হচ্ছে কনস্ট্যান্ট সিগমা ভি স্কয়ার যেহেতু আমাদের দুটো ভ্যারিয়েন্স এখন দুটো এরর টার্ম চলে আসছে আমাদের সেটা আমাদের দুটো ভ্যারিয়েন্স আমাদের এখানে সামনে আছে একটা ইটি এর ভ্যারিয়েন্স যেটাকে আমরা সিগমা ই স্কয়ার দিয়ে লিখছি আর একটা হচ্ছে ভিটি এর ভ্যারিয়েন্স যেটাকে আমরা সিগমা ভি স্কয়ার দিয়ে লিখছি যে কারণে আমরা ভিটা এখানে দিয়েছি না কারণ ভি না দিলে আমরা বুঝতে পারবো না এটা কি ই এর এরর নাকি ভি এর এরর সেটা বুঝতে পারার সুবিধার্থে আমরা এখানে একটা ছোট সাবস্ক্রিপ্ট দিয়েছি ভি সিগমা ভি মানে ভি এর এরর আর সিগমা ই মানে ই এর এরর কেমন তাহলে আমাদের এই যে মূল মডেলের যে এরর টার্মটা আছে ইটি সেটা অটো কোরিলেটেড আমরা কিভাবে লিখেছি ইটি ইকুয়াল টু রো ইটি -1 প্লাস ভিটি এটাকে বলে ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন এটা ছাড়া আরো অনেক ধরনের অটো কোরিলেশন আমরা ডিজাইন করতে পারি যেমন সেকেন্ড অর্ডার অটো কোরিলেশন থার্ড অর্ডার অটো কোরিলেশন সেক্ষেত্রে আমাদের আরো কতগুলো ইটি টার্ম যুক্ত হবে এখানে সেকেন্ড অর্ডার অটো কোরিলেশনের ক্ষেত্রে রো ইটি -1 তারপর আরেকটা হয়তো আসবে ইটি -2 ইটি -3 এভাবে আরো ইটি টার্ম যুক্ত হবে এখানে তো অনেকগুলো শুধুমাত্র প্রিভিয়াস এরর না প্রিভিয়াস এররের আগের এররের সাথে সম্পর্কিত হবে সেকেন্ড অর্ডার অটো কোরিলেশনের ক্ষেত্রে থার্ড অর্ডার অটো কোরিলেশনের ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস এরর এর আগে পিরিয়ড এবং তার আগে পিরিয়ডের এররও প্রভাবিত করবে কেমন আমরা এখানে সিম্পল রাখার জন্য ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন থেকে আমরা এখানে কাউন্ট করেছি এটাই মোটামুটি এনাফ আর বেশি আমাদের দরকার নেই ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন দিয়ে আমরা মোটামুটি ডেটার ভিতরে যে অটো কোরিলেশন থাকে সেটা আমরা মোটামুটি চিহ্নিত করে ফেলতে পারি তাহলে এই ধরনের মডেলকে বলা হয় ডেটা যদি এইভাবে জেনারেট হয় এই মডেলের মাধ্যমে জেনারেট হয় তাহলে আমরা বলি ডেটার মধ্যে ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন আছে কেমন যখন ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন থাকবে তখন এই ধরনের ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন থাকলে আমাদের এই যে মূল মডেলের যে এরর টার্মটা আছে এররের যে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স কেমন এরর যে এক্সপেক্টেশন অফ ই প্রাইম সেই কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা কিন্তু আর স্কেলার আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে না যেটা ওএলএস এর ক্ষেত্রে হয় সেটা আমরা দেখাবো বা আমরা হেটারোস্কেলেসিস ক্ষেত্রে যেরকম আমরা এরর কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটাকে আমাদের প্রথমে বের করতে হয় টু অ্যাপ্লাই দ্য জিএলএস টেকনিক অ্যাপ্লিকেশনের প্রথম কন্ডিশন হলো বা রিকোয়ারমেন্ট হলো যে আমাদের এরর কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা কি সেটা জানতে হবে এরর কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা আমরা জিএলএস এস্টিমেটের যে ফর্মুলা আছে সেখানে কিন্তু আছে এটা আমাদের জিএলএস এস্টিমেটের যে ফর্মুলাটা আছে সেটা যদি একটু মনে করো দেখবে x প্রাইম sin ইনভার্স x ইনভার্স x প্রাইম sin ইনভার্স y এটা হচ্ছে এরর কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স এই মাঝখানে যে sin ইনভার্সটা আছে x y এর মাঝে কিংবা x প্রাইম x এর মাঝে যে sin ইনভার্সটা আছে সেটা হচ্ছে এররের কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সের ইনভার্স সাইটা হচ্ছে এররের কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স সুতরাং জিএলএস এস্টিমেটের মাত্র করতে হলে আমাদেরকে অবশ্যই এই এগুলো আমরা জানি ডেটা থেকে এগুলো ডেটা কালেকশন করেছি আমরা x y এগুলো ডেটা আমাদের সামনে আছে এগুলো কি আমরা জানি সেগুলো কিন্তু আমরা জানি না যেটা সেটা হলো এটা কি সাইন ইনভার্সটা কি
সাইন ইনভার্স টুল আমাদেরকে এররের কোভারেন্স ম্যাট্রিক্স, কেমন? ওএলএস এর ক্ষেত্রে এটা হয় একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, সিগমা স্কয়ার আই হয় ওএলএস এর ক্ষেত্রে, যে কারণে এটা লাগে না। এটা আই হয় বলে আমরা কি করি, ওএলএস এর ক্ষেত্রে আমরা লিখি সিগমা স্কয়ার এক্স প্রাইম এক্স এটা তো 1 বা আই ইনভার্স এক্স প্রাইম ওয়াই। ওএলএস এর ক্ষেত্রে এটাকে 1 ধরলেই হয়ে যায়, এটাকে 1 ধরলে ওএলএস এর যে ভ্যারিয়েন্স সেটা পাওয়া যায়। তো জিএলএস এর ক্ষেত্রে একটা সাইন ইনভার্স ম্যাট্রিক্স আছে, এটা 1 না বা আইডেন্টিটি ম্যাট্রিক্স না, যেটা যে কারণে এটাকে বলি আমরা নন স্কেলার আইডেন্টিটি ম্যাট্রিক্স বা নন স্কেলার ম্যাট্রিক্স। তো এটা কি সেটা আমাদের বের করতে হবে। হেটারোস্কিলেসিসের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা পাওয়া গেলে কিভাবে আমরা এস্টিমেশনটা করতে পারি। এখানে আমরা আমাদের মূল কাজ হলো এই অটো কোরিলেশন থাকলে, যেটার মধ্যে ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন থাকলে এটার নেচারটা কেমন, এটা দেখতে কেমন, কেমন এটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা খুব সহজেই জিএলএস টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবো, কেমন? এটাকে দুটো ভাগে ভাগ করবো আমরা, সাইন ইনভার্সকে আমরা দুটো ম্যাট্রিক্সে গুণ করে সেটা দেখাবো, পি প্রাইম পি সমান সাইন ইনভার্স। সুতরাং এটাকে স্কয়ার রুট করলে এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সফরমেশন, এটা যে স্কয়ার রুট ম্যাট্রিক্স বা দুটো ম্যাট্রিক্সের গুণফল, যে এটা চিন্তা করলে বা এটা যে স্কয়ার রুট ম্যাট্রিক্স, সেই স্কয়ার রুট ম্যাট্রিক্সটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। আমরা যদি এটা বের করতে পারি, স্কয়ার রুটটা যদি আমরা জানি, তাহলে আমরা অটোমেটিক্যালি এটাকে ট্রান্সফর্ম করতে পারবো। ট্রান্সফর্ম করার পরে আমরা ওএলএস অ্যাপ্লাই করলে সেটা আমাদের জিএলএস এস্টিমেট দিতে হবে। কেমন? তাহলে আমাদের কাজ হলো কি, এটা এই সাইন ইনভার্সটা বের করা, কেমন, বা এরর কোভ্যালেন্স ম্যাট্রিক্স বের করা এই কনটেক্সটে, যখন এটার মধ্যে ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন থাকবে, এই ধরনের একটা এরর সম্পর্ক বিদ্যমান থাকবে এটার মধ্যে, তখন আমাদের এই সাইন ইনভার্সটা কত হবে, কেমন, বা এররের কোভ্যালেন্স ম্যাট্রিক্সটা কত হবে। তো এখানে আমরা বলছি যে হোয়ার এই সাইটা হচ্ছে কি আমাদের এররের কোভ্যালেন্স ম্যাট্রিক্স, এটা ই প্রাইম, ঠিক আছে? তো আমাদের এই এররের কোভ্যালেন্স ম্যাট্রিক্সটা আমাদের বের করতে হবে। তো এররের কোভ্যালেন্স ম্যাট্রিক্সটা কেমন আমরা জানি, যে আমরা এররের কোভ্যালেন্স ম্যাট্রিক্সটা হলো যে ডায়াগোনাল মানগুলো হলো আমাদের ভ্যারিয়েন্স এররের, আর ডায়াগোনালের বাইরে যে মানগুলো আছে সেগুলো হলো এররের কোভ্যারিয়েন্স, কেমন, একটা এররের সাথে অন্য এররের যে সম্পর্ক সেটা। তাহলে আমাদের যা লাগবে, আমাদের যে এররের যে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স সেটা হলো যে এক্সপেক্টেড ভ্যালু, এখানে হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স গুলো এররের প্রত্যেক অবজারভেশনের ভ্যারিয়েন্স, প্রথম অবজারভেশনের ভ্যারিয়েন্স, দ্বিতীয় অবজারভেশনের ভ্যারিয়েন্স, তৃতীয় অবজারভেশনের ভ্যারিয়েন্স। আর এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে কোভ্যারিয়েন্স, একটার সাথে অন্যটার, ই1 এর সাথে ই2, ই1 এর সাথে ই3, ই1 এর সাথে ই3 সম্পর্ক, কেমন? ঠিক একই ভাবে এখানে আমাদের ই3 এর সাথে ই1 এর সম্পর্ক, ই2 এর সাথে ই2 এর সম্পর্ক, এভাবে ই3 এর সাথে ই3 এর সম্পর্ক। তাহলে এগুলো আমাদের হলো আমাদের এররের ভ্যারিয়েন্স, আর এগুলো হলো এররের কোভ্যারিয়েন্স। এই দুটো জিনিস আমাদের বের করতে হবে। আমরা যদি এররের ভ্যারিয়েন্সটা বের করতে পারি এবং এররের কোভ্যারিয়েন্স গুলো বের করতে পারি, তাহলে আমরা অটোমেটিক্যালি আমরা এই সাইন ম্যাট্রিক্সটা কত সেটা আমরা জেনে যাব, তাই না? এখন ভ্যারিয়েন্স বের করার বা কোভ্যারিয়েন্স বের করার যে ফর্মুলা, আমাদের দুটো জিনিস লাগে। একটা হচ্ছে ভ্যারিয়েন্স বা কোভ্যারিয়েন্স বের করার জন্য আমাদের কি করতে হয়, যে ভ্যারিয়েন্সের ফর্মুলা হলো, যদি x এর ভ্যারিয়েন্স বের করতে চাই ফর एग्जांपल আমরা, তো x - x বার sum of x - x বার হোল স্কয়ার ডিভাইড বাই n বা n - 1, কেমন? অর্থাৎ আমাদের মিনটা লাগে, প্রত্যেকটা ভেরিয়েবল থেকে তার মিন বিয়োগ করে স্কয়ার করে সামেশন নিয়ে নাম্বার অফ অবজারভেশনস বা ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করে আমরা কি পাই, ভ্যারিয়েন্স পাই। কোভ্যারিয়েন্স ঠিক একই রকম, x এর সাথে y এর কোভ্যারিয়েন্স হলো যে x থেকে x এর মিন বিয়োগ করতে হবে ইনটু y থেকে y এর মিন বিয়োগ করতে হবে, বিয়োগ করে দুটো প্রোডাক্ট নিয়ে সবগুলো প্রোডাক্টটা সাম নিতে হবে, সাম দিলে আমরা কোভ্যারিয়েন্স পাবো। সুতরাং আমাদের মিন বের করতে হবে, এই এরর টার্মের ভ্যারিয়েন্স বের করতে হবে, এরর টার্মের কোভ্যারিয়েন্স বের করতে হবে। তিনটা জিনিস আমরা বের করলে আমরা এই ম্যাট্রিক্সটা পেয়ে যাবো। মিনটা আমাদের দরকার পড়ে জন্য যে এগুলো বের করার জন্য মিন লাগে, ভ্যারিয়েন্স বা কোভ্যারিয়েন্স বের করার জন্য। যেমন আমরা যদি আমাদের যে এরর টার্ম আছে, কেমন, এরর টার্ম আমাদের ইটি সমান হলো রো ই টি মাইনাস 1 টিএস এররের উপর ডিপেন্ড করে প্লাস ভিটি, এটা আমাদের মডেলটা, কেমন? এই মডেল থেকে আমরা মিনটা বের করব। মিন বের করা খুব সহজ, এক্সপেক্টেড ভ্যালু অফ ইটি। এখানে আমরা এক্সপেকটেশন যদি নেই, রোটা কনস্ট্যান্ট,
t minus 1 expected value of bg। তো এটা হবে রো, এটা যে কোনো এররের মিন 0, এটা আমরা ধরে নিয়েছি, এটা মিনও 0। একটা মিন দেখো আমরা খুব সহজেই সিগমা ই স্কয়ার যেটা আছে, আমাদের যে অ্যারো টার্ম যেটা আছে সেটার ভ্যারিয়েন্স আমরা বের করে দিই। বের করে দিলে আমরা কি করেছি, আমরা জানি ইটি সমান হচ্ছে রো ইটি মাইনাস 1 প্লাস ভিটি। সুতরাং ইটি এর ভ্যারিয়েন্স হচ্ছে কি এটার ভ্যারিয়েন্সের সমান। তো ভ্যারিয়েন্সের একটা নিয়ম হলো যে একটা কনস্ট্যান্ট টার্মকে যখন আমরা ভ্যারিয়েন্সের বাইরে নিয়ে আসি তখন সেটা স্কয়ার হয়ে যায়। ফর এক্সাম্পল আপনি যদি ভ্যারিয়েন্স অফ সি যদি একটা কনস্ট্যান্ট হয়, এক্স যদি একটা ভেরিয়েবল হয়, তাহলে এটা হচ্ছে এটাকে বাইরে নিয়ে আসলে স্কয়ার হয়ে যায়। এটা ভ্যারিয়েন্সের নিয়ম, সি স্কয়ার ইনটু ভ্যারিয়েন্স অফ এক্স করে দেয়। যেহেতু রো একটা কনস্ট্যান্ট, সুতরাং রোকে যদি আমরা এই ভ্যারিয়েন্সের বাইরে আনতে চাই তাহলে রোটা স্কয়ার হয়ে যাবে। তো স্কয়ার ইনটু ভ্যারিয়েন্স অফ টি মাইনাস 1 প্লাস ভ্যারিয়েন্স অফ ভিটি। এবং আমরা বলেছি যে বা ধরে নিয়েছি যে এরর টার্ম যেটা আছে সেটার মধ্যে কোনো প্রকার কি নাই, ভ্যারিয়েন্সের কোনো পার্থক্য নাই। প্রত্যেকটা অবজারভেশনে যে এরর টার্ম আছে সেই এরর টার্মের ভ্যারিয়েন্সটা সমান। অর্থাৎ আমরা এখানে শুধুমাত্র অটো কোরিলেশন নিয়ে ডিল করছি, অটো কোরিলেশন নিয়ে আমরা এখানে আলোচনা করছি। হেটারোস্কিলেসিটি এখানে আমরা রাখছি না। যখন আমরা হেটারোস্কিলেসিটি আলোচনা করছিলাম তখন আমরা অটো কোরিলেশন সেখানে আমরা ধরে নেই বা আমাদের বিবেচনার মধ্যে রাখি নাই। আর এখন আমরা অটো কোরিলেশন নিয়ে আলোচনা করছি এবং
আমরা ধরে নিচ্ছি এখানে কোনো প্রকার হেটারোস্কেডাসিটি নাই, প্রত্যেকটা এররের ভেরিয়েন্স সমান, ইটি এর ভেরিয়েন্স যা ইটি মাইনাস 1 এর ভেরিয়েন্স তা, এবং ইটি মাইনাস 2 বা যত ইটি আছে সবগুলো ভেরিয়েন্স এক সমান, এবং সেটা কার সমান, সেটা হচ্ছে সিগমা ই স্কয়ার এর সমান। কেমন? তাহলে ইটি এর ভেরিয়েন্স হলো সিগমা স্কয়ার, যেটা আমরা এখানে লিখেছি, এটা ভেরিয়েন্স সিগমা স্কয়ার, সিগমা ই স্কয়ার, এবং ইটি মাইনাস 1 এর ভেরিয়েন্স সিগমা ই স্কয়ার, যেহেতু প্রত্যেকটা এররের ভেরিয়েন্স সমান। এবং ভিটি যে ভেরিয়েন্স, সেটা ভেরিয়েন্স আমরা কি লিখেছি, সিগমা ভি স্কয়ার বলেছি আমরা, ভিটি ভেরিয়েন্স, এবং সেটাও কনস্ট্যান্ট। প্রত্যেকটা ভি এর যে ভেরিয়েন্স, ভিটি ভিটি মাইনাস 1 ভিটি মাইনাস 2 সবগুলোর ভেরিয়েন্স কত, সিগমা ভি স্কয়ার। কেমন? তাহলে এই ইকুয়েশন থেকে আমরা যদি সিম্পলিফাই করি, একটু সরল করি আমরা, আমরা যদি এখান থেকে সিগমা ই স্কয়ার মানটা বের করি, এটা হচ্ছে সিগমা স্কয়ার মানে আমাদের কি এরর টার্মের ভেরিয়েন্স, সিগমা ই এর ভেরিয়েন্স, সেটা কত হবে, সিগমা ভি স্কয়ার, যেটা সিগমা ভি এর ভেরিয়েন্স ডিভাইডেড বাই 1 মাইনাস রো স্কয়ার এর সমান। তো সিগমা ই স্কয়ার বা ই এর যে ভেরিয়েন্স, সেটাকে আমরা ভেরিয়েন্স অফ ভি এবং রো এই দুটোর মাধ্যমে প্রকাশ করব। সুতরাং আমরা সিগমা ই স্কয়ার পেয়ে গেলাম। প্রত্যেকটা ই ভেরিয়েন্স এটা সমান সিগমা ভি স্কয়ার বাই 1 মাইনাস রো স্কয়ার এর সমান। অর্থাৎ আমরা যে এরর কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা আমরা লিখেছিলাম একটু আগে একটা ম্যাট্রিক্সের মতো করে, এবং যার ডায়াগোনাল মানগুলো হচ্ছে ই এর ভেরিয়েন্স, তাহলে ডায়াগোনালের মানগুলো কার সমান, প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্টের মান এই এটা সমান সিগমা ভি স্কয়ার বাই 1 মাইনাস রো স্কয়ার সমান, এবং ডায়াগোনাল মান প্রত্যেকটা সমান, যেহেতু এখানে কোনো প্রকার হেটারোস্কেডাসিটি নাই। কেমন? তাহলে আমরা ডায়াগোনালের মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে কি, ডায়াগোনালের বাইরে যে মানগুলো আছে অফ ডায়াগোনাল এলিমেন্ট, যেটাকে আমরা বলছি কোভেরিয়েন্স বিটুইন টি এন্ড আদার ইটি, অর ইটি এন্ড ইএস, একটা ইয়ের সাথে অন্য ইয়ের যে সম্পর্ক বা এরর টার্মের যে কোভেরিয়েন্স, সেটা কেমন, সেটা বের করতে পারলে আমরা আমাদের কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তারপর আমরা খুব সহজে জিআরএস অ্যাপ্লাই করতে পারবো। আমরা মিন দেখলাম 0 ইটি এর, যে কারণে আমাদের মিন বিয়োগ করতে হয়নি 0 বলে, ইটি থেকে আর ইটি বার বিয়োগ করার প্রয়োজন নাই, যেহেতু ইটি বার সমান 0, সে কারণে এবং খুব সহজে আমরা ভেরিয়েন্সটা বের করলাম। এখন আসো আমরা কোভেরিয়েন্সটা বের করি। ডায়াগোনালের বাইরে যে মানগুলো আছে, সে মানগুলো আমরা বের করি। ডায়াগোনালের বাইরে অনেকগুলো মান আছে। ডায়াগোনালের এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, ডায়াগোনালের উপরে যে মানগুলো, সেটা নিচের মানগুলো সদৃশ, একই রকম দেখতে। আমরা ডায়াগোনালের ইমিডিয়েট উপরের বা ইমিডিয়েট নিচের যে 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 ডায়াগোনালটা আছে, অফ ডায়াগোনালটা আছে, সেটা মানগুলো বের করতে চাই। এটা হলো কোভেরিয়েন্স অফ দা ইটি ভেক্টর, ইটি ভেক্টর যে কোভেরিয়েন্স, সেটা আমরা দেখার চেষ্টা করি। এটা আমরা লিখব কোভেরিয়েন্স অফ ইটি। কোভেরিয়েন্সটা আমরা বের করে ফেলেছি। আমরা কোভেরিয়েন্সটা বের করব, স্টেপ বাই স্টেপ বের করব। তো প্রথম কোভেরিয়েন্সটা বের করার চেষ্টা করব আমরা ইটি এর সাথে immediately lying together two error terms, দুটো এরর টার্ম কাছাকাছি অবস্থান করছে, ডায়াগোনালের পাশে যে এরর টার্মটা অবস্থান করছে, অর্থাৎ E1 এর সাথে E2 এর সম্পর্ক কেমন, E2 এর সাথে E3 এর সম্পর্ক কেমন, E3 এর সাথে E4 এর সম্পর্ক কেমন, পাশাপাশি যে দুটো এরর আছে সেই দুটো এররের মাঝে কোভেরিয়েন্স কত, সেটা আমরা প্রথমে বের করব। অর্থাৎ আমরা ET এর সাথে ET-1 এর বা ET-1 এর সাথে ET-2 বা ET-2 এর সাথে ET-3 immediately lying error terms এর মধ্যে আমরা কোভেরিয়েন্সটা প্রথমে বের করব। তারপর আমরা এক পিরিয়ড ডিসটেন্সে সম্পর্কটা কেমন সেটা বের করব। এভাবে আমরা একটু ডিসটেন্সের দিকে যাব। তাহলে প্রথমে আমরা ET এর সাথে ভেরিয়েন্সকে আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ লিখি। ET এর সাথে আমরা ET এর কাছাকাছি যে অবজেক্টটা আছে ET-1, এটা কোভেরিয়েন্স করব। এটাকে বলে কোভেরিয়েন্স পাওয়ার উপায়, এটা কেমন, expected value of ET and ET-1 immediately lying together, but immediately situation together, এই দুটো এরর টার্ম, এই দুটোর মাঝে কোভেরিয়েন্স হলো আমাদের, এটা আমাদের কোভেরিয়েন্স আমরা বের করব। তো এটা বের করার আগে আমরা আমরা এটা এভাবে লিখে দিলাম, expected value of ET সমান কত আমরা জানি, ET সমান হচ্ছে আমাদের
রো ই টি মাইনাস ওয়ান প্লাস ভিটি, এটা হলো ইটি, কেমন? এটা শুধু গুণ করতে হবে কত, ই টি মাইনাস ওয়ান গুণ করতে হবে। তো আমরা একটু গুণ করে দেই, এক্সপেকটেশনটা আমি একটু পরে অ্যাপ্লাই করবো। রো ই টি মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ভিটি ইন্টু ই টি মাইনাস ওয়ান। এখন এক্সপেকটেশন অ্যাপ্লাই করো, রোটা কনস্ট্যান্ট প্যারামিটার বাইরে থাকবে, expected value of t minus 1 square plus expected value of bt t minus 1, ঠিক আছে? তো আমরা জানি যে এটা হচ্ছে এররের ভ্যারিয়েন্স, t minus 1 পিরিয়ড এররের ভ্যারিয়েন্স, প্রত্যেকটা এররের ভ্যারিয়েন্স সিগমা ই স্কয়ার, তো এটা ভ্যারিয়েন্স কত হবে, সিগমা ই স্কয়ার। এবং এই ভিটিটা হচ্ছে একটা হোয়াইট আমরা একটু আগে বলছি হোয়াইট নয়েজ টার্ম, ভিটিটা হচ্ছে একটা হোয়াইট নয়েজ, মানে যে নয়েজ গুলোর, নয়েজ মানে এরর যে এরর গুলোর মিন জিরো, যে এরর গুলোর ভ্যারিয়েন্স কনস্ট্যান্ট একটু পপুলেশনের জন্য, এবং যে এরর গুলো একটার সাথে অন্যটার কোনো সম্পর্ক নাই, সেই নয়েজটাকে বলা হয় কি হোয়াইট নয়েজ বলা হয় সেটাকে, কেমন? অনেক সময় বলা হয় নরমালি এন্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড এরর টার্ম বলা হয় এটাকে। তো এই এরর গুলো যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড এরর টার্ম, এটা সাথে অন্য কোনো ভেরিয়েবলের কোনো সম্পর্ক নাই, এই ইটি এর সাথে কোনো বিটি এর কোনো সম্পর্ক নাই, তাই বলে এই দুটো এক্সপেকটেশন বা সম্পর্ক কত হবে, জিরো হবে। কারণ দুটো ভেরিয়েবলের যে এক্সপেকটেশন মাল্টিপ্লিকেশন আছে, সেটাকে আমরা বলি দুটো ভেরিয়েবলের মধ্যে যে রিলেশন, যেটাকে বলা হয়। তো এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নাই, ফলে একটা এক্সপেকটেশন জিরো হবে। ফলে আমরা এখানে কত পাচ্ছি, সিগমা রো সিগমা ই স্কয়ার, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি রো সিগমা ই স্কয়ার, মানে ই এর ভ্যারিয়েন্স, এটা আমরা একটু আগে বের করেছি, এর আগে স্টেপে আমরা বের করেছি। ই এর ভ্যারিয়েন্স কত, সিগমা ভি স্কয়ার বাই 1 মাইনাস রো স্কয়ার, তাই না? সুতরাং আমরা লিখতে পারি যে একটা এররের সাথে পার্শ্ববর্তী এররের যে সম্পর্ক, সেটা হলো রো সিগমা ভি স্কয়ার 1 মাইনাস রো স্কয়ার। সুতরাং আমরা যে জিনিসটা বের করলাম এখানে, সেটা হলো যে এররের যে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স আছে, ডায়াগোনাল গুলো আমরা বের করে ফেলেছি। ডায়াগোনাল গুলো কি, প্রত্যেকটা মানে সিগমা ভি স্কয়ার বাই 1 মাইনাস রো স্কয়ার, এটা একই রকম, কেমন? এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই অফ ডায়াগোনাল মানগুলো, এই মানটা বের করেছি ই1 এর সাথে ই2 এর সম্পর্ক, ই2 এর সাথে ই2 মাইনাস 2 এর সম্পর্ক, এভাবে ই ক্যাপিটাল টি এর সাথে ই ক্যাপিটাল টি মাইনাস 1 এর সম্পর্ক, প্রত্যেকটা অবজারভেশনে এররের সাথে প্রিভিয়াস বা নেক্সট অবজারভেশনের আগের, এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে পরেরটার যে এররের যে সম্পর্ক, সেটাকে আমরা বের করলাম। সব সব এগুলো সব প্রত্যেকটা মানই এটা সমান হবে, কিংবা নিচের প্রত্যেকটা মানই এটা সমান হবে, অর্থাৎ প্রত্যেকটা এররের যে পার্শ্ববর্তী বা নেইবার, ক্লোজ নেইবার যেটা আছে, পার্শ্ববর্তী যে এরর টার্মটা আছে, সেই এরর টার্মের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা প্রকাশ করেছি কিসের মাধ্যমে, রো সিগমা ভি স্কয়ার বাই 1 মাইনাস রো স্কয়ার। আমরা দেখো এরর কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সের তিনটা মান, এটা পেয়ে গেলাম আমরা, এটাও পেলাম, এটাও পেলাম, কেমন? এখন আমরা তারপরেরটা বের করব, তারপরে যে ডায়াগোনালটা আছে, অফ ডায়াগোনালটা আছে সেকেন্ড ডিসটেন্সে, সেটা আমরা বের করব। সেটা মানে হচ্ছে আমাদের এখানে আমাদের তখন ইটি মাইনাস 2 দিতে হবে, এই এররের সাথে 2 এর সম্পর্ক তার কেমন, সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ ই1 এর সাথে ই2 এর সম্পর্ক, ই1 এর সাথে ই3 এর সম্পর্ক কেমন, এক ঘর পরে, এক ঘর স্কিপ করে, বা ই2 এর সাথে ই4 এর সম্পর্ক কেমন, সেটা। তো এটাও সহজ বের করা। এটা কি হবে, এটা মুছে ফেলবো। আমাদের এক পিরিয়ড পরবর্তী যে সম্পর্ক, সেটা হবে যেটা আমরা লিখতে পারি আমাদের, এটা হচ্ছে রো এই সমান হচ্ছে আমাদের রো ই টি মাইনাস এক্সপেকটেশন আছে, রো ই টি মাইনাস 1 প্লাস ভিটি, কেমন, ইনটু ই টি মাইনাস 2।
ঠিক আছে, এটাকে একটু আমরা ওয়ার্কআউট করি। রো ই টি মাইনাস 1 টি মাইনাস 2 প্লাস ভি টি ই টি মাইনাস 2, ঠিক আছে, গুণ করে দিলাম। ই টি মাইনাস 2 দিয়ে আমরা এই অংশটা গুণ করলাম। গুণ করার পরে আমরা এক্সপেকটেশনটা অ্যাপ্লাই করব ব্র্যাকেটের ভিতরে। রোটা কনস্ট্যান্ট বাইরে থাকবে, টি মাইনাস 1 টি মাইনাস 2, আর এটা হচ্ছে এক্সপেকটেশন অফ ভিটি টি মাইনাস 2। এখন দেখো রো এখন ইটি মাইনাস 1 এর সাথে ইটি মাইনাস 2 এর সম্পর্ক এটা আমরা একটু আগে বের করেছি, যে একটা এররের সাথে তার পার্শ্ববর্তী এররের যে সম্পর্ক সেটা হলো কি রো সিগমা, এটা যেটা আমি মুছে ফেললাম, সিগমা ভি স্কয়ার বাই 1 মাইনাস রো স্কয়ার। এটা হচ্ছে একটা এররের সাথে তার পার্শ্ববর্তী এররের সম্পর্ক, এটা হবে প্লাস এটার সাথে ভিটি এর সাথে কোনো এররের কোনো সম্পর্ক নাই, তাহলে সেটা 0। তাহলে আমরা এখানে পাচ্ছি কি রো স্কয়ার সিগমা ভি স্কয়ার 1 মাইনাস রো স্কয়ার। এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করবে, প্যাটার্নটা হলো যে একটা এররের সাথে মানে এক প্রতিবেশী বাদ দিয়ে পরবর্তী প্রতিবেশী যে সম্পর্ক, এই সম্পর্কটা হলো রো স্কয়ার সিগমা ভি স্কয়ার বাই 1 মাইনাস রো স্কয়ার। আর দুটো এরর পাশাপাশি দুটো এরর নিকট প্রতিবেশী দুটো এররের মাঝে সম্পর্ক ইটি ইটি মাইনাস 1 কিংবা ইটি মাইনাস 1 ইটি মাইনাস 2 অথবা ইটি মাইনাস 2 ইটি মাইনাস 3, এই যে সম্পর্ক সেই সম্পর্কটা হলো রো সিগমা ভি স্কয়ার বাই 1 মাইনাস রো স্কয়ার। তাহলে এই পাশাপাশি দুটো এররের সাথে এক ঘর বাদ দিয়ে দুটো এররের মাঝে যে সম্পর্ক, পার্থক্য হলো কোথায়, শুধু এটা হলো রো, এটা হলো রো স্কয়ার। কেমন, আমরা যদি আবার যদি বের করি আমরা কিভাবে, আমি যদি মনে করি আমি দুই ঘর বাদ দিয়ে দুটো এররের মাঝে সম্পর্ক বের করলাম, ইটি এর সাথে ইটি মাইনাস 3 এর সম্পর্ক বের করলাম, সেটা কত হবে, সেটা হবে আমি খুব সহজে বলে দিতে পারি, তো পাওয়ার 3 হয়ে যাবে এটা তখন। কেমন, সিগমা ভি স্কয়ার 1 মাইনাস রো স্কয়ার। কেমন, এভাবে আমি যদি এটা যদি আমি কন্টিনিউ করতে থাকি তাহলে আমি বলে দিতে পারবো যে মনে করুন 10 ঘর বা 12 ঘর পরে কিংবা এস ইন জেনারেল টি এর সাথে এস পিরিয়ড, এস মানে 1 2 3 4 5 যেকোনো কিছু হতে পারে, তাহলে ই টি এর সাথে ই এস পিরিয়ড ডিসটেন্সে দুটো এররের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা হবে রো পাওয়ার এস সিগমা ভি স্কয়ার বাই 1 মাইনাস রো স্কয়ার। তাহলে আমরা সবগুলো কোভিয়ান্স পেয়ে গেলাম আমরা। কেমন, যে কোনো দুটো এররের মাঝে যে কোনো দূরবর্তী দুটো এররের মাঝে আমরা সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে আমাদের যে এরর কোভিয়ান্স ম্যাট্রিক্স সেটা আমাদের সামনে চলে আসলো, কেমন, বা সেটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ যদি আমরা এরর কোভিয়ান্স ম্যাট্রিক্সটা লিখতে চাই, যেটা আমরা এলিমেন্ট গুলো বের করলাম একটা করে, সেটার আকৃতি দাঁড়াবে এরকম। সাই বা এরর কোভিয়ান্স ম্যাট্রিক্স, সেটা হলো আমাদের ভেঙে ভেঙে লিখছি বুঝার সুবিধার্থে। এটা হলো ভ্যারিয়েন্স সিগমা ভি স্কয়ার বাই 1 মাইনাস রো স্কয়ার। সবগুলো ভ্যারিয়েন্স, ডায়াগোনাল গুলো এবং এক সমান সবগুলো। আর পার্শ্ববর্তী মানগুলো আমরা বের করেছি, এটা হচ্ছে টিপিও ডিসটেন্সে ইওনের সাথে ইটি এর সম্পর্ক, রো পাওয়ার টি, দুটোর মাঝে ডিসটেন্স টি মানে ডিসটেন্স হচ্ছে টি মাইনাস 1 ডিসটেন্স, টি না টি মাইনাস 1 ইনটু সিগমা ভি স্কয়ার 1 মাইনাস রো স্কয়ার। তো সিমেট্রিক, এটাও সিগমা পাওয়ার টি মাইনাস 1, টি মাইনাস 1 স্কয়ার ডিসটেন্স সিগমা ভি স্কয়ার 1 মাইনাস রো স্কয়ার। এখন এখান থেকে আমি এই অংশটুকু কমন নিয়ে ফেলতে পারি, এই জিনিসটা কমন নেওয়া যায়, সব জায়গায় আছে তো, কমন দিলে তাহলে ম্যাট্রিক্সটা একটু সিম্পল হয়ে যাবে। এবং ম্যাট্রিক্সটার আকার দাঁড়াবে তখন
যদি কমন নিয়ে ফেলি আমি এখান থেকে লিখতে পারবো সিগমা বি স্কয়ার 1 মাইনাস রো স্কয়ার। তো কমন নেওয়া হলে এখানে থাকবে 1, এখানে থাকবে রো পাওয়ার t মাইনাস 1, রো পাওয়ার t মাইনাস 1। একটু সিম্পল হয়ে গেল, ঠিক আছে। 1 এখানে আমরা এগুলো লিখে নিই, এগুলো ইচ্ছা করে লিখতে পারবো, রো রো স্কয়ার এভাবে তা দিয়ে থাকবে, এখানে রো রো স্কয়ার এভাবে তা দিয়ে থাকবে। আর এখানে রো পাওয়ার t মাইনাস 2 এভাবে কত কমতে 1 দিয়ে দেব। এটা আমাদের সাইমেট্রিক্স বা অ্যারো কভারেজ ম্যাট্রিক্স, এটা আমরা বের করতে চাচ্ছিলাম। এটা আমাদের অ্যারো কভারেজ ম্যাট্রিক্স। তো এই যে অ্যারো কভারেজ ম্যাট্রিক্সটা আমরা বের করলাম। এখন এই অ্যারো কভারেজ ম্যাট্রিক্সটা যদি আমরা জানি তাহলে আমরা বলেছি এটাকে, এটা একটা স্কয়ার, এটাকে আমরা কি করব, এটা ইনভার্স নিতে হবে আমাদের ডিআরএস ম্যাট্রিক্স বের করার জন্য। এই ম্যাট্রিক্স ইনভার্স করা যায়, এটাকে ইনভার্স করে যে মানটা পাওয়া যাবে সেটা হবে, যদি ইনভার্স করি এই ম্যাট্রিক্সটাকে, এটা একটা বড় ম্যাট্রিক্স, ইনভার্স করাটা একটু টিডিয়াস কাজ, তাহলে আমি এটা ইনভার্সটা রেজাল্টটা এটা যে ইনভার্স সেটার মানটা হবে ইনভার্স করা হলে 1 মাইনাস রো বড় ম্যাট্রিক্স দেখি এটা বড় একটা আমি ইউজ করব ক্লাস নিচ্ছে না হ্যাঁ ক্লাস নিচ্ছে আচ্ছা 10 মিনিট পর হ্যাঁ সরি। আমরা এটা যে ইনভার্স ম্যাট্রিক্স, এটাকে যদি ইনভার্স করি সেটা ইনভার্সটা হবে কিভাবে হবে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে। আমরা ক্যালকুলেশনে যাব না, শুধুমাত্র ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মটা কি সেটা আমরা জেনে রাখছি। এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, এখানে রো থাকলে এখানেও রো থাকবে, কেমন, এখানে জিরো থাকলে এখানেও জিরো থাকবে। আর বাকি মানগুলো হলো, সেকেন্ড মানটা হলো 1 প্লাস রো স্কয়ার, মানটা দেখুন সবগুলো 1 প্লাস রো স্কয়ার হবে, এখানে শেষ মানটা হবে 1, শেষ মান যেটা সেটা হলো 1, এখানে সবগুলো 1 প্লাস রো স্কয়ার, আগের মানটা হচ্ছে 1 প্লাস রো স্কয়ার, আর সবগুলো 1 প্লাস রো স্কয়ার, শুধুমাত্র প্রথম মানটা 1 আর শেষ মানটা 1। আর প্রথম কলামে 1 মাইনাস রো সবগুলো 0, আর প্রথম রোতে 1 মাইনাস রো সবগুলো 0, কেমন গেল। আর একটু ডট দিলাম, তাহলে এই ম্যাট্রিক্সটা আইডেন্টিফাই করা খুব সহজ, যেটা খুব সহজ সেটা হলো যে প্রথম আমাদের যে মেইন ডায়াগোনাল যেটা, কেমন সেই মেইন ডায়াগোনালটা হলো প্রথমটা 1 শেষটা 1, মাঝখানে সবগুলো 1 প্লাস রো স্কয়ার, আর ইমিডিয়েট পাশের যে ডায়াগোনাল সবগুলো মাইনাস ফ্লো করে, কেমন সবগুলো মাইনাস ফ্লো করে, এখানে এটা পাশের যেটা আছে মাইনাস ফ্লো, এই পাশে যেটা সেটা মাইনাস ফ্লো, অর্থাৎ এই যে আমাদের এটা পার্শ্ববর্তী যে ডায়াগোনালটা আছে, অফ ডায়াগোনালটা আছে, এটা নেইবার যে ডায়াগোনালটা আছে সেই ডায়াগোনালগুলো মানগুলো কত মাইনাস ফ্লো করে, সবগুলো মাইনাস ফ্লো, এখানে মাইনাস ফ্লো করে, আর বাকি সবগুলো জিরো। তো এই ম্যাট্রিক্সটা আইডেন্টিফাই করা খুব ইজি, যেটা খুব ইজি, একটা বিশেষ প্যাটার্ন মেনে চলা, সে কারণে এগুলো চিনা বা মনে রাখা খুব সহজ। সাইন ইনভার্সটা হলো প্রথমটা 1 শেষেরটা 1, মাঝখানে গুলো 1 প্লাস রো স্কয়ার, আর এই ডায়াগোনাল পার্শ্ববর্তী যে ডায়াগোনালটা আছে, যে ডায়াগোনালগুলো আছে সবগুলোই মাইনাস ফ্লো করে, আর বাকিগুলো জিরো, কেমন। তাহলে এই ম্যাট্রিক্সটা হলো এই ম্যাট্রিক্সের ইনভার্স, কেমন, এই ম্যাট্রিক্স যেটা আছে সেটা ইনভার্স। এটা আমরা বুঝতে পারি কিভাবে, আমরা যদি এই দুটোকে যদি আমরা গুণ করি, কেমন, আমি যদি এই ম্যাট্রিক্সটাকে এটা দিয়ে আমি গুণ করি, গুণফলটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, আই হবে, অর্থাৎ আমি যদি এখানে সাই ইনভার্স কে যদি আমি বা সাই ইনভার্স দিয়ে গুণ করি, গুণফলটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এইভাবে এটা বোঝা যায়, এটা আসলে এটা আইডেন্টিটি, এটা ইনভার্স ম্যাট্রিক্স।
আমাদের এটা আমাদের লাগবে না, আমাদের লাগবে এটা লাগবে জিএলএস এস্টিমেটের সময় সাইন ম্যাট্রিক্স যেটা আছে সেটা ইনভার্স ম্যাট্রিক্সটা লাগবে। কেমন? তো ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলে আমরা কি করব, ইনভার্স ম্যাট্রিক্সটা পাওয়ার পরে আমরা আমরা এটার স্কয়ার রুট বের করার চেষ্টা করব, অর্থাৎ আমরা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বের করার চেষ্টা করব। যে দুটো ম্যাট্রিক্সকে গুণ করলে কার সমান হবে, সাইন ইনভার্সের সমান হবে। এটাকে বলা হয়, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। যেহেতু দুটো ম্যাট্রিক্সের গুণফল এই সাইন ম্যাট্রিক্সটা, সেই কারণে আমরা বলি যে P is a inverse P is a square root of the sine matrix. Sine inverse এর square root হলো P matrix। এই P টাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। অর্থাৎ এটা যদি ভ্যারিয়েন্স বা কোভ্যারিয়েন্স হয়, এটা হচ্ছে অনেকটা স্ট্যান্ডার্ড এরর মতো, এটা হচ্ছে কেমন স্কয়ার রুট। এটা তাহলে আমরা আমাদের কি করতে হবে, দুটো P ম্যাট্রিক্সের গুণফল এটা সমান হবে। তাহলে P এর মান কত হলে দুটো P গুণ করলে এটা পাওয়া যাবে, কেমন? পিটা হলো আমাদের, পিটাও আমরা দিয়ে দেব এখানে। এটা হলো আমাদের P ম্যাট্রিক্সটা হলো, এটা খুব একটা এটা ইজি ফর্ম। এটা হলো যে প্রথমটা হলো 1 মাইনাস রো স্কয়ার, প্রথমটা হলো, আর পরেগুলো এগুলো হলো বাকি ডায়াগ্রামগুলো হলো 1 1, কেমন? আর নিচেরটা হলো আগের মতো করি মাইনাস রো সবগুলো মাইনাস রো, এখানে মাইনাস রো এটাই, আর বাকি সব জিরো, বাকি সব জিরো, ঠিক আছে, সবগুলো জিরো বাকি। এটা হলো আমাদের P ম্যাট্রিক্স। P ম্যাট্রিক্সটা হলো কি, ম্যাট্রিক্সটা হলো যে আমি যদি এই P কে ট্রান্সপোজ করলে এটা এখানে চলে যাবে, P কে আমি ট্রান্সপোজ করে P দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে, কেমন? P কে ট্রান্সপোজ করে P দিয়ে গুণ করলে সাইন ইনভার্স পাওয়া যাবে, এটাকে ট্রান্সপোজ করে এটা দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে। এজন্য এটা কি বলছি আমরা, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এখন আমরা কি করব, ডেটাকে আমরা আমাদের যে ডেটা ম্যাট্রিক্স আছে আমাদের, সেই ডেটা ম্যাট্রিক্সকে আমরা এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে আমরা গুণ করব। গুণ করলে আমাদের ডেটাটা ট্রান্সফর্ম হয়ে যাবে, কেমন? ট্রান্সফর্ম ডেটা আমরা পাবো। এবং সেই ট্রান্সফর্ম ডেটাটা কেমন হবে দেখতে, ট্রান্সফর্ম ডেটাটা হবে দেখতে, আমি যদি আমাদের মনে করো যে এক্স ম্যাট্রিক্স যেটা আছে, এক্স এর ডেটাগুলো আছে, আমাদের দুটো ডেটা আছে, একটা এক্স এর ডেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো ডেটা, একটা হলো y এর ডেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডেটা। আমি যদি p দিয়ে x কে গুণ করি না, কেমন? x এর ট্রান্সফরমেশনটা পাবো বা x স্টার পাবো, x স্টার পাবো। p টা হচ্ছে আমার, এটা হচ্ছে p আমার রুট ওভার 1 মাইনাস রো স্কয়ার, এগুলো 1 1 করে, আর এগুলো সব জিরো, শুধুমাত্র এখানে পার্শ্ববর্তী এলিমেন্ট গুলো মাইনাস গুলো করে, কেমন? এগুলো সব জিরো। P ম্যাট্রিক্স, P দিয়ে আমরা x কে গুণ করব। x এর প্রথমটা হচ্ছে x1 মানে সবগুলোই 1, এটা আমরা বলছি কনস্ট্যান্ট টার্ম x1, বিটা 1 এর কোএফিশিয়েন্ট। আর x2 মানে x2 এর ফার্স্ট অবজারভেশন, সংখ্যা থাকবে এখানে, আমরা সংখ্যা দিয়ে আলিকে সিম্বল দিয়ে লিখছি, x2 এর kth অবজারভেশন, কেমন? এটা x2 ভেরিয়েবল, x1 ভেরিয়েবল, এর মধ্যে অনেকগুলো ভেরিয়েবল আছে, xk শত ভেরিয়েবল আছে, xk ফার্স্ট অবজারভেশন, xk kth অবজারভেশনস, এগুলো আমাদের x এর মান। এটা ডিমেনশন হলো কত, এখানে থিটা রো আছে, এটা কলাম আছে, কেমন? আর এখানে এটা কি, এটা হচ্ছে t/t, থিটা রো, এটা কলাম, গুণ করে যে গুণফলটা পাওয়া যাবে সেটা t/t ডিমেনশন হবে, এই ডিমেনশন হবে। এই দুটো যদি গুণ করা হয়, গুণ করাটা খুব ইজি। এটা ম্যাট্রিক্স ডিগুণের নিয়ম, সেটা অ্যাপ্লাই যদি করি আমরা, তাহলে দেখো এটা কেমন হবে। যে এটার সাথে এটা গুণ করতে হবে, গুণ করে সাম প্রোডাক্ট নিতে হবে, ফার্স্ট রো সাথে ফার্স্ট কলামে সাম প্রোডাক্ট নিতে হবে। তো দেখো এখানে সবগুলো জিরো, তো ফলে এটার সাথে এটা গুণ হবে, বাকিগুলো অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে। এটা কত হবে, যে 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে 1 মাইনাস রো স্কয়ার, আর এটা 0 এর সাথে গুণ করলে 0, 0 এর সাথে গুণ করলে 0, 0 এর সাথে গুণ করলে 0, ফলে আমাদের বাকি টার্মগুলো লাগবে না। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলামের যে প্রোডাক্ট সাম প্রোডাক্ট এখানে লিখে দিলাম। এখন আসলে এটা কত হবে, এই মানটা হচ্ছে আমাদের এই ফার্স্ট রোর সাথে সেকেন্ড কলামের সাম প্রোডাক্ট। তো এটার সাথে এটা গুণ করলে হবে
1 minus rho square into x to 1, তাই না? আর বাকিগুলো তো জিরো, মানে ইংলিশে জিরো গুলো অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে। তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম, কেমন? এই মানটা কত হবে? এভাবে আমরা যদি মানগুলো বের করি, শেষ মানটা কত হবে? শেষ মানটা হবে আমাদের এই ফার্স্ট এর সাথে শেষ কলামের যে সাম প্রোডাক্ট। তো এটা হচ্ছে এটার সাথে এটা গুণ করো, 1 minus rho square into x k 1, ফার্স্ট টাইম পেয়ে গেলাম। বাকিগুলো এটার সাথে এটা গুণ করলে জিরো হবে, এটার সাথে গুণ করলে জিরো হবে। এভাবে আমি যদি সবগুলো রোজ আমি গুণ করতে থাকি, শেষ রোটা নিয়ে কাজ করি আমি, আমি এটা দিয়ে যদি এটা সাম প্রোডাক্ট নেই, বলো। স্যার আমাদের 8টা থেকে আজকে একটা মিড টার্ম এক্সাম আছে, আমাদেরকে যদি একটু 5 মিনিট আগে ইয়ে করা হতো তাহলে ভালো হবে। আসলে এই মিডটার্ম কিভাবে থাকবে? আপনারা তো আমার সাথে ক্লাস আমাদের না স্যার, আমরা ফার্স্ট সেমিস্টারের সাথে। ফার্স্ট সেমিস্টার, সরি, ঠিক আছে। তাহলে আমি হ্যাঁ হ্যাঁ শেষ করব, জাস্ট আমার মনে হয় আর 2 মিনিট লাগবে, কেমন? 2 মিনিট করব। এই যদি এই লাস্ট কলামের সাথে এটা গুণ করি, দেখো এখানে আমি পাবো, এটার সাথে যদি গুণ করা হয় 0 0 0, কেমন? আর এখানে পাবো আমি 4 minus 1 minus 2 পাবো এখানে। আর এটা এখানে আসি, পাবো আমি করা বলে সেটা একটা গুণ করো, সব জিরো হবে, এই দুটো টার্ম এখানে পাবো। তাহলে x t2 minus rho x x 2 t, আগে অবজারভেশনটা যেটাকে আমরা t minus 1 বলছি আমরা, আর সেটা হবে এরকম হচ্ছে আমার আগে হিসাবে একটা টার্ম হবে x k t minus rho x k t minus 1। এটা যে মূল কথাটা আমরা এখান থেকে পাবো সেটা হচ্ছে প্রত্যেকটা, এটা ফার্স্ট অবজারভেশন, এটা সেকেন্ড অবজারভেশন, থ্রার্ড অবজারভেশন, প্রত্যেকটা অবজারভেশন, প্রথম অবজারভেশনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অবজারভেশনকে কি করতে হবে? 1 minus rho square দিয়ে গুণ করতে হবে প্রত্যেকটা অবজারভেশনকে ট্রান্সফরমেশন করার জন্য। এবং প্রথমটা বাদ দিয়ে বাকি যে অবজারভেশন গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা অবজারভেশন থেকে তার পূর্ববর্তী অবজারভেশনের রো টাইমস বিয়োগ করতে হবে, কেমন? যেমন আমি এই অবজারভেশন থেকে কি করছি, এই টি অবজারভেশন থেকে আমি প্রিভিয়াস যে অবজারভেশন আছে সেটা রো মাল্টিপল বিয়োগ করছি। এই ভেরিয়েবলের ক্ষেত্রে আমি তার যে অবজারভেশনটা আছে সেখান থেকে আমি তার প্রিভিয়াস পূর্ববর্তী অবজারভেশনের রো টাইমস বিয়োগ করছি, করলে আমার ডেটাটা ট্রান্সফর্ম হয়ে যাবে। এই ট্রান্সফরমেশনের উপর যখন ওএলএস অ্যাপ্লাই করা হবে তখন আমরা জিএস সিস্টেমটা পাবো। তার মানে আমি এখানে শেষ করছি, আগামীটা সেখান থেকে আমি আবার শুরু করবো, কেমন? তাহলে এখানে সে ক্লাস শেষ করলাম আমাদের আপাতত। সেকেন্ড সেমিস্টার ক্লাস একটু পরে শুরু হবে, আমরা এখান থেকে আগামী ক্লাসটা আবার শুরু করবো, কেমন?